সহজ লেসনে তো আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো ফার্স্ট সামেটিভ এক্সামে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং সময় থাকে 1 ঘন্টা। যদি তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো এবং ভিডিওগুলো দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে পিডিএফগুলো নিতে পারো। ওকে, তো চলো এখন আমরা এই কোশ্চেন পেপারটার উত্তরগুলো দেখে নিই। দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। 1 × 5 = 5। একের জায়গায় রয়েছে শশাঙ্কের রাজধানী ছিল কনৌজ, থানেশ্বর, কর্ণসুবর্ণ না কামরূপ। তো শশাঙ্কের রাজধানী ছিল, উত্তর লিখবে কর্ণসুবর্ণ। 1-এর 2 নম্বর হচ্ছে দিল্লিতে সুলতানের শাসন প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক, মোহাম্মদ ঘুরি, সুলতান মাহমুদ বখতিয়ার খলজি। তো দিল্লিতে সুলতানের শাসন প্রতিষ্ঠা করেন, এখানে উত্তরটা হচ্ছে কুতুবউদ্দিন আইবক, এটা লিখবে। 1-এর 3 নম্বর হচ্ছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন গোপাল ধর্মপাল, দেবপাল না রামপাল। তো বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন, উত্তর হবে ধর্মপাল, ঠিক আছে। 1-এর 4 নম্বর হচ্ছে আঙ্করভাটে রয়েছে বৌদ্ধ মন্দির, শৈব মন্দির, জৈন মন্দির না শিব মন্দির। তো আঙ্করভাটে রয়েছে বিষ্ণু মন্দির, ঠিক আছে, বিষ্ণু মন্দির, এখানে অপশন ডি এটা সঠিক উত্তর হবে। 1-এর 5 নম্বর দেখে হর্ষচরিত এর রচয়িতা হলেন বাণভট্ট, দীনবন্ধু মিত্র, কালিদাস না অশ্ব ঘোষ। তো হর্ষচরিত এর রচয়িতা বাণভট্ট। 2 নম্বর দাগের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দিতে হবে এগুলোর, যে কোনো 10টি। 1 × 10 = 10। 2-এর 1-এর দাগে গঙ্গায় কোন্ডচল উপাধি কে নেন? তো প্রথম রাজেন্দ্র চোল গঙ্গায় কোন্ডচল উপাধি নেন। 2-এর 2 নম্বর পবনদূত কাব্যের রচয়িতা কে? তো পবনদূত কাব্যের রচয়িতা হচ্ছেন ধৈ। 2-এর 3 নম্বর বঙ্গকথাটির উল্লেখ প্রথম কোন গ্রন্থে পাওয়া যায়? তো বঙ্গকথাটির উল্লেখ প্রথম ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক এই গ্রন্থে পাওয়া যায়, ঠিক আছে। 2-এর 4 নম্বর আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে বঙ্গকে কী নামে উল্লেখ করা হয়েছে? তো সুবা বাংলা নামে উল্লেখ করা হয়েছে। এরপর 2-এর 5 নম্বর অর্থশাস্ত্রের রচয়িতা কে ছিলেন? উত্তর হচ্ছে কৌটিল্য। 2-এর 6 নম্বর থেকে ত্রিশক্তি সংগ্রাম কত বছর ধরে চলেছিল? ত্রিশক্তি সংগ্রাম প্রায় 200 বছর ধরে চলেছিল। তারপরে দেখো শ্রেষ্ঠী কাদের বলা হতো? তো ধনী বণিকদের শ্রেষ্ঠী বলা হতো। 2-এর 8 নম্বর দেখে নাড়ু কি? তো চোল শাসন ব্যবস্থায় কয়েকটি গ্রামের সমষ্টিকে নাড়ু বলা হতো। ব্রহ্মদেয় কি? দেখো চোল আমলে ব্রাহ্মণদের দান করা জমিকে ব্রহ্মদেয় বলা হতো। চর্যাপদের পুঁথি কে কোথা থেকে উদ্ধার করেন? তো চর্যাপদের পুঁথি হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে উদ্ধার করেন। বল্লাল সেনের লেখা 2টি বইয়ের নাম লেখো। তো বল্লাল সেনের লেখা 2টি বই হলো দানসাগর ও অদ্ভুত সাগর। এরপর কোন বৌদ্ধ পণ্ডিতের বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত? তো বৌদ্ধ পণ্ডিত দীপঙ্কর শ্রীগান বা অতীশ দীপঙ্কর, ঠিক আছে, তার বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত। এরপর আঙ্করভাটের বিষ্ণু মন্দির কোথায় অবস্থিত? তো আঙ্করভাটের বিষ্ণু মন্দির কম্বোডিয়ায় অবস্থিত। জয়দেব কার সভাকবি ছিলেন? উত্তর লিখবে জয়দেব সেন শাসক লক্ষণ সেনের সভাকবি ছিলেন। 3 নম্বর দেখে 2-3টে বাক্যে উত্তর লিখতে হবে এগুলো, যে কোনো 2টি, 2 দুগুণে 4 নম্বর দেওয়া আছে 2টি প্রশ্নের জন্য, প্রতিটার মান 2 নম্বর করে এগুলো। 3-এর 1-এ মাতচন্যায় কি? দেখো 637 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর বাংলার রাজনীতিতে চরম অরাজকতা, অনৈক্য ও বিশৃঙ্খলা দেখা দেয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ খেয়ে ফেলে, তেমনি সেই সময় শক্তিশালী লোক দুর্বল লোকের উপর অত্যাচার চালায়। বাংলার ইতিহাসে এই বিশৃঙ্খল সময়কে মাতচন্যায় বলা হয়। তারপর দেখো দীপঙ্কর শ্রীগান কে ছিলেন? তো দীপঙ্কর শ্রীগান বা অতীশ দীপঙ্কর ছিলেন বিক্রমশীল মহাবিহারের বা বিক্রমশীল বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। তিনি 980 খ্রিস্টাব্দে বঙ্গাল অঞ্চলের বিক্রমণিপুরের বজ্রযোগিনী নামে গ্রামে জন্মগ্রহণ করেন। শশাঙ্ককে কেন বৌদ্ধ ধর্মবিদ্বেষী বলা হয়? তো শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক ধ্বংস করেছিলেন। এ কারণেই আর্য মঞ্জুশ্রী, মূলকল্প, হর্ষচরিত ইত্যাদি গ্রন্থে তাকে বৌদ্ধ ধর্ম বিদ্বেষী হিসাবে সমালোচনা করা হয়েছে। 3-4 নম্বর সিদ্ধাচার্য কাদের বলা হতো? তো পাল যুগে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলে গিয়ে বজ্রযান বা তান্ত্রিক বৌদ্ধ মতের জন্ম হয়েছিল। এই মতের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য। 4 নম্বর দেখা হচ্ছে 4-5টি বাক্যে উত্তর লেখো, যে কোনো 2টি প্রশ্নের মানে এগুলো 3 নম্বর করে, 3 দুগুণে 6 নম্বর দেওয়া আছে। কারণ 1-এ কৈবর্ত বিদ্রোহ বলতে কী বোঝো?
তো বাংলায় পাল শাসনের একাদশ শতকের দ্বিতীয় ভাগে কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। কৈবর্তরা ছিল সম্ভবত নৌকার মাঝি বা জেলে। সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে এই বিদ্রোহের বিবরণ রয়েছে। নাম্বার এ দিয়ে দেখো আমরা লিখছি বিদ্রোহী এবং বিদ্রোহ। এই বিদ্রোহের তিনজন নেতা ছিলেন দিব্য বা দিব্যক, রুদক এবং ভীম। পাল রাজা দ্বিতীয় মহিপালের শাসনকালে দিব্য ছিলেন পাল রাষ্ট্রের কর্মচারী। পালদের দুর্বলতার সুযোগে তিনি বিদ্রোহ করেন। তারপর নাম্বার বিতে হচ্ছে দেখো বি দিয়ে লিখছি বিদ্রোহের বিস্তার। দ্বিতীয় মহিপাল বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত হয়েছিলেন। দিব্য বরেন্দ্র দখল করে সেখানকার রাজা হয়ে বসেন। নাম্বার সি বিদ্রোহ দমন। কৈবর্ত নেতা দিব্য, রুদক ও ভীমের শাসনের ফলে পাল রাজাদের শাসন উত্তর বিহার ও উত্তর পশ্চিম বাংলায় সীমাবদ্ধ হয়ে পড়েছিল। রামপাল বাংলা ও বিহারের সামন্ত নায়কের সাহায্যে ভীমকে পরাজিত ও নিহত করে বরেন্দ্র অঞ্চল উদ্ধার করেন। পরেরটা দেখো চর্যাপদ কি, এখানে উত্তর লিখবে খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন হলো চর্যাপদ। পাল যুগের শেষ দিক থেকে বৌদ্ধ সিদ্ধাচার্যরা প্রাচীন বাংলা ভাষায় চর্যাপদ লেখা শুরু করেন। এক কথায় বলা হয় চর্যাপদে যে ভাষা রয়েছে তা একেবারে আদি বাংলা ভাষার নিদর্শন। লুইপাদ, সরহপাদ, কাণ্ডপাদ, ভূসুকপাদ প্রমুখ চর্যাপদকে কবিতায় ভরিয়ে তোলেন। চর্যাপদের মধ্যে দিয়ে সেই সময়ের বাংলার পরিবেশ ও সাধারণ মানুষের জীবনযাত্রার ছবি ফুটে ওঠে। এরপর দেখো হিউয়েন সাংয়ের বিবরণী থেকে শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ সম্পর্কে কি জানা যায়। তো চীনা পর্যটক হিউয়েন সাং কর্ণসুবর্ণ সম্পর্কে তার বিবরণীতে নানা কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন যে গৌড়ের রাজধানী কর্ণসুবর্ণ একটি জনবহুল দেশ এবং এখানকার মানুষজনের চরিত্র ভালো ও তারা শিক্ষা দীক্ষায় পৃষ্ঠপোষক। এখানকার জমি নিচু ও আর্দ্র এবং নিয়মিত কৃষিকাজ হওয়ায় এখানে অঢেল ফুল ফল পাওয়া যায়। এই অঞ্চলের জলবায়ু নাতিশীতোষ্ণ। কর্ণসুবর্ণে বৌদ্ধ ও শৈব উভয় ধর্মের মানুষই বসবাস করে। কর্ণসুবর্ণের অপর নাম ছিল রাঙামাটি বা কালাসোনা। তাহলে 4 নম্বর জনসমর্থনের নিরিখে বাংলার পাল ও সেন শাসনের তুলনা করো। তো দেখো আমরা উত্তরটা লিখছি, এটা পাল আমল, এটা সেন আমল। নাম্বার এ হচ্ছে 400 বছরের বেশি স্থায়ী ছিল পাল আমল, আর সেন আমল 100 বছরের কিছু বেশি স্থায়ী হয়েছিল। নাম্বার বি জনগণের সমর্থনে গোপাল ক্ষমতাসীন হন, আর জনগণের সমর্থনে বিজয় সেন ক্ষমতায় আসেন। নাম্বার সি সমাজে পাল রাজারা নিজেদের গ্রহণযোগ্য করে তোলেন, আর সেন রাজারা সমাজে তেমন গ্রহণযোগ্য ছিলেন না। 5 নম্বর থেকে 8-10টি বাক্যে উত্তর লিখতে হবে। এই প্রশ্নগুলোর যে কোনো একটি লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। 5-এর 1-এ ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল, এই সংগ্রামের মূল কারণ কী ছিল। দেখো ত্রিশক্তি সংগ্রাম আমরা লিখছি। দেখো 647 খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারতের রাজনৈতিক শূন্যতা দেখা দেয়। সে সময় কনৌজ ছিল উত্তর ভারতের প্রাণকেন্দ্র। বলা হতো যে কনৌজ নিয়ন্ত্রণ করবে সেই গাঙ্গীয় উপত্যকা দখলে রাখতে পারবে। এই অবস্থায় 8ম শতাব্দী থেকে পাল, গুর্জর, প্রতিহার ও রাষ্ট্রকূট বংশের মধ্যে কনৌজ দখলকে কেন্দ্র করে শুরু হয়েছিল পারস্পরিক সংগ্রাম। ত্রিশক্তি সংগ্রামের কারণ। ত্রিশক্তি সংগ্রামের মূলে বেশ কিছু কারণ ছিলেন। 1 নম্বর হচ্ছে অবস্থানগত দিক থেকে কনৌজ ছিল উত্তর ভারত বা উত্তরা পথের একটি গুরুত্বপূর্ণ স্থান। 2 নম্বর কনৌজকে কেন্দ্র করে যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল তা নিয়ন্ত্রণের জন্য প্রতিবেশী শক্তিগুলি সংগ্রামে লিপ্ত হয়েছিলেন। 3 নম্বর কনৌজ দখলে থাকলে গাঙ্গেয় উপত্যকার উর্বর ভূমি এবং সেখানকার বিশাল খনিজ ভাণ্ডার সহজে অধিকার করা যেত। 4 নম্বর এখানকার নদীভিত্তিক বাণিজ্য এবং তার পার্শ্ববর্তী এলাকার সমৃদ্ধি নিয়ন্ত্রণ করে সমগ্র রাজ্যকে আর্থিকভাবে সম্পদশালী করা যেত। 5-এর 2 নম্বর বিক্রমশীল মহাবিহার সম্পর্কে পরিচয় দাও। তো পাল রাজা ধর্মপাল 770 থেকে 810 খ্রিস্টাব্দ পর্যন্ত মগধে অর্থাৎ বিহারের ভাগলপুর জেলায় বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন। নাম্বার এ শিক্ষা পরিকাঠামো। বিক্রমশীল মহাবিহার ছিল নালন্দার মতো বিদ্যা চর্চার একটি উল্লেখযোগ্য কেন্দ্র। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল প্রায় 3000। এই মহাবিহারে ব্যাকরণ, তর্কশাস্ত্র, দর্শন ইত্যাদি পড়ানো হতো এবং ভর্তির জন্য ছাত্রদের প্রবেশিকা পরীক্ষা দিতে হতো। শিক্ষা শেষ হলে ছাত্রদের উপাধি দেওয়া হতো। নাম্বার বি হচ্ছে অধ্যাপক বৃন্দ। বিক্রমশীল মহাবিহারে বৌদ্ধ ধর্ম চর্চা ও শিক্ষার জন্য 100-রও বেশি আচার্য ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শান্তিপদ, কল্যাণ রক্ষিত, শ্রীধর, অভয়াকর গুপ্ত প্রমুখ। দীপঙ্কর শ্রীজ্ঞান বা অতীশ দীপঙ্কর ছিলেন বিক্রমশীল মহাবিহারের অধ্যক্ষ। নাম্বার সি দিয়ে লিখছি মহাবিহারের ধ্বংস সাধন। ধর্মপালের সময় থেকে পরবর্তী প্রায় 500 বছর বিক্রমশীল মহাবিহার শিক্ষা চর্চার অন্যতম কেন্দ্র ছিল। লক্ষণ সেনের রাজত্বের শেষ দিকে বখতিয়ার খলজির
নেতৃত্বে তুর্কিরা বাংলা আক্রমণ করে বিক্রমশীল মহাবিহার ধ্বংস করেন। তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সালের ইতিহাস বিষয়ের একটি মডেল প্রশ্নপত্র এবং সম্পূর্ণ উত্তর। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। এটা 2 নম্বর সেট তোমাদের দেওয়া হলো। এরপর আরও তোমাদের টোটাল আমি 4-5টি সেট দেবো, প্রতিটা সেট প্র্যাকটিস করে নেবে। ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে তোমাদের তোমাদের কিন্তু এই সেটগুলোর মধ্যে থেকে প্রশ্ন পড়বে, ঠিক আছে? তো প্রতিটা সেট তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। আর যদি এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইল তোমরা পেতে চাও, আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে কিন্তু সহজ লেসন লিখে সার্চ করলেও অ্যাপটিকে পেয়ে যাবে। তো সেখানে গিয়ে তোমরা প্রথমে অ্যাপটিকে ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর তোমাদের রেজিস্টার করতে হবে, ঠিক আছে? রেজিস্টার করার জন্য এখানে নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি দেবে, আর এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখবে। তারপর সিটি হচ্ছে নিজের এরিয়ার নামটা দেবে, আর এখানে নিজের মতো একটা পাসওয়ার্ড তৈরি করে দেবে যেটা তোমরা মনে রাখতে পারবে। তারপর রেজিস্টার করবে। পরের বার লগ ইন করার সময় সেম মোবাইল নাম্বার আর সেম পাসওয়ার্ড দিয়ে এইভাবে এখানে লগ ইন করবে, ঠিক আছে? তারপর তোমরা অ্যাপটিকে ওপেন করবে। ওপেন করার পর কীভাবে তোমরা ব্যবহার করবে আমি দেখিয়ে দিচ্ছি। আর যারা আগে থেকে অ্যাপটিকে ইনস্টল করে রেখেছো তারা অ্যাপটিকে একবার আপডেট করে নেবে এবং এখান থেকে অবশ্যই একটা 5 স্টার রেটিং দিয়ে এখানে পোস্ট করে দেবে, ঠিক আছে? তো চলো আমি তোমাদের অ্যাপটিকে ওপেন করে দেখাচ্ছি। ওপেন করার পর তোমাদের সামনে যে ইন্টারফেস আসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা প্রথমে দেখো সবার উপরে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এই যে আমার এগুলো সব কিন্তু সিলেক্ট করা আছে। তোমাদের ক্ষেত্রে এরকম সবই সাদা হয়ে থাকবে। তোমরা কী করবে, তোমরা সমস্ত ক্লাসগুলো এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে? চাইলে তোমরা যদি যে কোনো একটি ক্লাসের কোর্স দেখতে চাও তাহলে শুধু সেই ক্লাসটা সিলেক্ট করবে। আর যদি সমস্ত ক্লাসের কোর্সগুলো দেখতে চাও তাহলে সমস্ত ক্লাসগুলিকে এখানে সিলেক্ট করে নিয়ে এখানে সেভ চেঞ্জ বাটনে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করবে, ঠিক আছে? তাহলে সমস্ত ক্লাসের কোর্সগুলো এখানে খুলে যাবে। তো প্রথমে দেখো এখানে অল কোর্স রয়েছে, এখানে ক্লিক করলে সমস্ত ক্লাসের কোর্সগুলো দেখতে পাবে। এই নিচে যে একটা অংশ দেখতে পাচ্ছ এটা এখান থেকে কেটে দেবে। আর তার পাশে দেখো নিচে রয়েছে ফ্রি ভিডিওস রয়েছে, এখান থেকে ফ্রি ভিডিওস দেখতে পাবে। এখানে ফ্রি কোর্স রয়েছে, এখানে ইবুকস থাকবে, এখানে ডেইলি কুইজ থাকবে, ঠিক আছে? যখন লাইভ কোর্স করা হবে, ক্লাস করানো হবে, তখন এখানে লাইভ ক্লাস দেখতে পাবে। এখানে মাই পেড কোর্স রয়েছে, দেখো যে কোর্সটা তুমি এখানে পারচেস করবে সেটা তুমি এখান থেকে দেখতে পাবে। এবার নিচে দেখো এগুলো হচ্ছে পেড কোর্স রয়েছে। এই কোর্সগুলো চাইলে তুমি যে কোনো ক্লাসের যে কোনো কোর্স এখান থেকে পারচেস করতে পারো। তো ক্লাস 7-এর কোর্সটা যদি তুমি নিতে চাও তাহলে দেখো এই 7-এর কোর্সটা আমাদের এখানে দেওয়া আছে। 7-এর কোর্সটা আমি দেখো আমি আমি এইভাবে খুঁজতে এই যে ক্লাস 7-এর এই যে, ঠিক আছে? ক্লাস 7-এর এটা দেখো 299 এখানে দেওয়া হচ্ছে। তো পারচেস করতে চাইলে তুমি বাই নাওতে ক্লিক করবে। আর যদি ডিটেলস দেখতে চাও এখানে প্লে লিস্টে ক্লিক করতে হবে। প্লে লিস্টে ক্লিক করলে এখানে সমস্ত ডিটেলসগুলো দেখা যাবে এবং তারপর কন্টেন্ট এই অপশানে ক্লিক করবে। কন্টেন্টে ক্লিক করে দেখো সমস্ত সাবজেক্টগুলো এখানে খুলে যাবে। তারপর যে কোনো সাবজেক্টে তুমি ক্লিক করলে প্রথমে ভিডিওগুলো পিডিএফগুলো থাকবে। প্রথম এখান থেকে পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। আর তারপর এখানে ভিডিও থাকবে, ভিডিওগুলো এখান থেকে তোমরা দেখতে পারবে, ঠিক আছে? তো চাইলে তোমরা যে কোনো ক্লাসের যে কোনো কোর্স পেড কোর্স এখানে নিতে পারো, অথবা ফ্রি কোর্স যেগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো। তো কীভাবে তোমরা অ্যাপটিকে ব্যবহার করবে সেটা আমি দেখিয়ে দিলাম, ওকে? যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি এই চ্যানেল এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, আর ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। তো আজকের এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।